নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একটা খবর, যে খবর আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যে আপনারা সেই খবরের অবগত। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি প্রস্টেট ক্যান্সারের আক্রমণাত্মক পর্যায়ে রয়েছেন। ৪র্থ স্টেজে তিনি আক্রান্ত। স্বভাবতই প্রস্টেট ক্যান্সার আমাদের কাছে একটা বিরাট জিজ্ঞাসার বিষয়। এই মুহূর্তে এত বড় একজন বিখ্যাত মানুষ যখন প্রস্টেট ক্যান্সারের শিকার হন, তখন প্রস্টেট ক্যান্সার কতটা বিপজ্জনক, প্রস্টেট ক্যান্সার থেকে বাঁচার উপায় কি, এবং প্রস্টেট ক্যান্সার কোন কোন লক্ষণ দেখলে বুঝবো, এই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে। স্বভাবতই সেই আলোচনার জন্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শান পালকে। নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা আপনারা বহুদিন ধরেই করে এসেছেন, কিন্তু এত বড় একজন বিখ্যাত মানুষ যখন তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন, তো স্বভাবতই মানুষের মধ্যে এটা একটা আলোচনার বিষয় হয়ে ওঠে, লাইমলাইটে চলে আসে বিষয়টি। আমি একটু আপনার কাছে আসবো যে জো বাইডেনের যে ক্যান্সারটি হয়েছে, সেটা বলা হচ্ছে যে ৪র্থ পর্যায়ের ক্যান্সার, তো সত্যি কতটা বিপজ্জনক? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের, আপনারা শুনেছেন সবাই যে প্রস্টেট ক্যান্সার হয়েছে, স্টেজ 4 প্রস্টেট ক্যান্সার, অ্যাগ্রেসিভ ভ্যারাইটি। ওনার যে গ্রেড, সেটা যেটুকু আমি পড়লাম পত্রপত্রিকায়, গ্রেডটা বোধ হয় গ্লিসেন গ্রেড 9, গ্লিসেন স্কোর 9, মানে সেটা খুব হাই গ্রেড এবং স্টেজ 4। এবারে স্বাভাবিকভাবেই আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই হয়তো ভাবছেন যে হাই গ্রেড ক্যান্সার, স্টেজ 4 ক্যান্সার, তাহলে বুঝি এর আর চিকিৎসা নেই, আর বুঝি ওনাকে ভালো রাখা যাবে না। এইটাই আমি বলতে চাই যে এটা খুব ভুল ধারণা। প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ভুল ধারণা। প্রস্টেট ক্যান্সার কিন্তু স্টেজ 4 প্রস্টেট ক্যান্সারকেও বহু বছর সম্পূর্ণ সুস্থ রাখা যায়, এবং আমার বিশ্বাস প্রেসিডেন্ট বাইডেনকেও ওখানকার চিকিৎসকরা সঠিক চিকিৎসা করে বহু বছর সুস্থ রাখতে পারবেন। ওনার এমনি অনেক বয়স হয়েছে। আমার ধারণা এই ক্যান্সারটার জন্য এটা অ্যাগ্রেসিভ হলেও, এটা গ্লিসেন গ্রেড 9 হলেও, স্টেজ 4 হলেও, এই ক্যান্সারে কিন্তু ওনার মৃত্যু হওয়া উচিত নয়। যা ট্রিটমেন্ট আমাদের হাতে রয়েছে, সেই ট্রিটমেন্টের বেসিসে আমি এই কথাটা বলছি। যে ধারণাটা সবার আছে, সেই ধারণাটাকে বদলে দেওয়ার জন্য আমি এটা বলছি। পরবর্তীতে আমরা আরো একটু ডিটেইলে এটা ডিসকাস করতে পারি। নিশ্চিতভাবে স্যার। স্যার, আপনি বলছেন যে যে ক্যান্সার ওনার হয়েছে তাতে ওনার মৃত্যু হওয়া উচিত না, কিন্তু শেষ পর্যন্ত যে পাওয়া খবর, সেখানে জানা যাচ্ছে যে ওনার এই ক্যান্সারটা ছড়িয়ে গেছে এবং হার্ট পর্যন্ত ছড়িয়ে গেছে। তাহলেও আপনি বলবেন যে এটা বিপজ্জনক নয়? তাহলেও বলছি দেখুন, বিপজ্জনক তো বটেই। ক্যান্সার যদি আমরা চিকিৎসা না করি তাহলে অবশ্যই বিপজ্জনক, কিন্তু প্রস্টেট ক্যান্সার হাড়ে ছড়িয়ে গেলেও ভালো চিকিৎসার মাধ্যমে এখন আমাদের হাতে যে ওষুধগুলো রয়েছে, তাতে কিন্তু আমরা ওনাকে বা ওনার মতো রোগীকে ব্যথা বেদনাহীনভাবে বহু বছর সম্পূর্ণ সুস্থ রাখতে পারি। হয়তো কিওর করা সম্ভব হবে না, যে শরীর থেকে ক্যান্সারটা সম্পূর্ণ চলে যাওয়া হয়তো সম্ভব হবে না পার্মানেন্টলি, কিন্তু সুস্থ কিন্তু বহু বছর রাখা যাবে। তার কারণ হলো স্টেজ 4 প্রস্টেট ক্যান্সার, যেটাকে আমরা বলি হাড়ে ছড়িয়ে গেছে বা সারা শরীরে ছড়িয়ে গিয়েছে, সেই প্রস্টেট ক্যান্সারের বেশ কিছু নতুন ওষুধ এসেছে। ওষুধগুলো খুব বেশি দিন হলো আসেনি, এই ধরুন 2017-18 এমনি সময় এসেছে, মানে ধরুন 5-7 বছর 8 বছর হলো ওষুধগুলো বাজারে এসেছে। এবং স্টেজ 4 প্রস্টেট ক্যান্সারকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে নিই। একটাকে বলি আমরা লো ভলিউম মেটাস্ট্যাটিক, একটাকে বলি হাই ভলিউম। মানে সোজা করে বলতে গেলে যে খুব অল্প জায়গায় ছড়িয়েছে না খুব বেশি জায়গায় ছড়িয়েছে। অল্প জায়গায় ছড়ালে আমরা রেডিয়েশন ট্রিটমেন্ট দিই প্রস্টেটে, হাড়ে কোথাও ব্যথা যন্ত্রণা হলে সেই জায়গায় আমরা রেডিয়েশন ট্রিটমেন্ট দিই, এবং অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বা অ্যান্ড্রোজেন হরমোন, যে হরমোনের উপরে এই ক্যান্সারটা ডিপেন্ডেন্ট, সেই হরমোনটাকে বন্ধ করার জন্য খাওয়ার ওষুধ বা ইনজেকশন দিই। এবং তার সাথে আরো খাওয়ার কিছু নতুন ওষুধ বেরিয়েছে, যে ওষুধগুলো আমরা দিয়ে রোগীকে সুস্থ রাখতে পারি। চিকিৎসা কিন্তু খুব সিম্পল। আমি যেটা বলছি, ধরুন ওই একটা ইনজেকশন 3 মাসে একবার, অথবা সেটাও খাওয়ার ট্যাবলেটে দেওয়া যায়। রেডিয়েশন চিকিৎসা, যেটা ব্যথা বেদনাহীন চিকিৎসা সম্পূর্ণ,
এবং খাওয়ার ট্যাবলেট। এই খাওয়ারটা এইটুকু চিকিৎসার মধ্যেই কিন্তু বহু বছর সুস্থ রাখা যায়। কাজেই প্রস্টেট ক্যান্সার এমন একটা ক্যান্সার, যে ক্যান্সার স্টেজ 4 ক্যান্সার হলো রোগীর প্রাণহানির আশঙ্কা যথেষ্ট কম। যেটা সমস্যা হয় সেটা আমরা বলি প্রস্টেট ক্যান্সারের মরবিডিটি বেশি, মানে এই যে হাড়ে ছড়িয়ে গিয়েছে, এতে হাড়ে তীব্র যন্ত্রণা হয়। এই যন্ত্রণা লাঘবের জন্য আমাদের রেডিয়েশন চিকিৎসার দ্বারস্থ হতে হয় এবং তার সাথে কিছু কিছু ব্যথা বেদনা উপশমকারী ওষুধপত্র দিতে হয়। কিন্তু এই যে আধুনিক নতুন ওষুধগুলো বললাম, তার মধ্যে দু একটা নাম আমি বলে দিতে পারি, যেমন অ্যাবিরেটরন অ্যাসিটেট, এনজালুটামাইড, অ্যাপালাটোমাইড, এই ধরনের নতুন নতুন ওষুধগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা বহু বছর তাকে সুস্থ রাখতে পারি। তবে এই প্রস্টেট ক্যান্সারের মধ্যে একটা ক্যান্সার, সেই ক্যান্সারটা এত বড় একজন মানুষের স্টেজ 4 অবস্থায় ধরা পড়লো, সেই অবস্থাটা কিন্তু আমার মনে হয় অ্যাভয়েড করা পসিবল বেশিরভাগ মানুষের জন্য। কিভাবে পসিবল? এটা আমি আগেও অনেকবার বলেছি। প্রস্টেট ক্যান্সার খুব সহজ স্ক্রিনিং টেস্ট হয়, একটা ব্লাডের টেস্ট করতে হয়, সিরাম পিএসএ বলে সেই টেস্টটাকে। একটা সিম্পল ব্লাড টেস্ট, সেটা কিন্তু 50 বছরের ওপরে সব পুরুষ মানুষদের রেগুলার করা উচিত। পিএসএটা বেশি হলে আমাদের সন্দেহ হওয়া উচিত যে প্রস্টেট ক্যান্সার হতে পারে। অনেকের প্রস্টেটের সিমটম হয়, অনেকের হয় না। সিমটমগুলো হলো এই যে ইউরিন ধরে রাখতে না পারা, ঘন ঘন ইউরিন প্রস্রাব পাওয়া, রাতে বারবার ওঠা, ইউরিন হয়ে যাওয়ার পরেও মনে হবে যে ক্লিয়ার হলো না, বা ফোঁটা ফোঁটা একটুখানি ইউরিনের ড্রিবলিং হওয়া, এই সমস্যাগুলো থাকতেও পারে। আবার অনেকের নাও থাকতে পারে, শুধু প্রস্টেটের এই সিরাম পিএসএটা বেশি থাকতে পারে রুটিন টেস্টে। সেক্ষেত্রে আমাদের ইমেজিং টেস্টগুলো করে, এমআরআই বলি আমরা, মাল্টিপ্যারামেট্রিক এমআরআই, পিএসএমএ, পেট সিটি স্ক্যান, এগুলি করে কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সারকে খুব আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি। এবং আর্লি স্টেজে ডিটেক্ট করলে মনে রাখবেন, রেডিয়েশন ট্রিটমেন্ট এবং হরমোনের ট্রিটমেন্ট, অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন যেটা বললাম, তাই দিয়ে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা যায়। এ প্রসঙ্গে একটা কথা বলবো, প্রস্টেট ক্যান্সার কিন্তু অপারেশনের কোনো প্রয়োজন নেই। প্রস্টেট ক্যান্সার অপারেশন শুধুমাত্র লো এবং ইন্টারমিডিয়েট রিস্কে করা সম্ভব, হাই রিস্কে সম্ভব নয়। 3টে রিস্ক ক্যাটাগরি হয়, লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক। কিন্তু লো আর ইন্টারমিডিয়েটে আমাদের কাছে খুব ভালো একটা ট্রায়াল জাস্ট পাবলিশ হয়েছে, সেটাকে বলে PACE-A ট্রায়াল, ইউকের একটা ট্রায়াল। সেই ট্রায়াল বলছে রেডিয়েশন ট্রিটমেন্টের এফেক্ট, রেজাল্ট এবং সাইড এফেক্ট অপারেশনের চাইতে অনেক কম। প্রোটেক্টিভ বলে আর একটা ট্রায়াল আছে, সেটাও এই একই কথা বলেছে। রেডিয়েশন চিকিৎসা ব্যথা বেদনাহীন চিকিৎসা, কোনো ব্যথা লাগে না, এক্সরের মতো ট্রিটমেন্ট দেওয়ার সময় ব্যথা লাগে না, সাইড এফেক্ট অত্যন্ত কম আধুনিক রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে, এসবিআরটি বা আইজিআরটি চিকিৎসার মাধ্যমে, এবং অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি। এমনকি রোগী রেডিয়েশন চিকিৎসা নেওয়ার সময় অফিসও করতে পারেন। আমারই রোগী আছেন যারা রেগুলার অফিসে যান, সন্ধ্যেবেলা এসে রেডিয়েশন নিয়ে বাড়ি যান এবং ট্রিটমেন্ট কমপ্লিট করেন। এতটাই সোজা ট্রিটমেন্ট রেডিয়েশন দিয়ে ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। তবে আমরা দেখব যে স্টেজ 4 অবস্থায় প্রস্টেট ক্যান্সার ধরা পড়ার আগেই যেন আমরা সিম্পল স্ক্রিনিং টেস্ট করে, ব্লাডের পিএসএ টেস্ট করে প্রস্টেট ক্যান্সার ধরে ফেলতে পারি এবং সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। স্যার, একটা ধারণা আছে প্রস্টেট এবং প্রস্টেট ক্যান্সার, প্রস্টেট তো অনেকেরই হয়, প্রস্টেট হলে কি প্রস্টেট ক্যান্সার হবে? হ্যাঁ, এইটা না ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা। এইখানটাই না বহু মানুষের গুলিয়ে যায়। যেটা নর্মালি হয় একটা বয়সের পরে, সেটাকে বলে বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট, মানে সেটা ক্যান্সার নয়। প্রস্টেট গ্ল্যান্ডটা কি জানেন? প্রস্টেট গ্ল্যান্ডটা হলো ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, যেখানে ইউরিনটা স্টোর থাকে। সেই মূত্রথলির মুখে ওই গ্ল্যান্ডটা থাকে এবং তার মধ্যে দিয়ে ইউরিনের টিউবটা বা মূত্রনালীটা বেরোয়। তো প্রস্টেট গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায়, বয়স্ক মানুষদের যেটা হয়, ওই মূত্রথল নালীটাকে ও চেপে দেয়, চেপে দেওয়ার ফলে ইউরিনের সমস্যাগুলো হয়। এবার সেটাকে বিনাইন হাইপারট্রফি মানে ক্যান্সার নয়, নর্মাল প্রস্টেট গ্ল্যান্ডটা একটু বড় হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়ে ওটা চেপে দিচ্ছে। সেটা ট্রিটমেন্ট আলাদা, সেটা ওষুধে ঠিক হলে ভালো, না হলে তার একটা অপারেশন আছে TURP বলে, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন, মানে ইউরিনে মূত্রনালীর মধ্যে দিয়ে একটা এন্ডোস্কোপ ঢুকিয়ে ওইটাকে একটু পুড়ে পরিষ্কার করে দেওয়া হয়, সোজা ভাষায় নলটাকে পরিষ্কার করে দেওয়া হয়। মনে রাখবেন, এই অপারেশনটা কিন্তু প্রস্টেট ক্যান্সারের অপারেশন নয়। এটা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রে রোগীরা এই অপারেশন করে ভাবেন যে আমার প্রস্টেটের অপারেশন হয়ে গিয়েছে, এটা কিন্তু প্রস্টেটের অপারেশন নয়।
এটা হলো বিনাইন হাইপারট্রফি। তো বিনাইন হাইপারট্রফিটা ক্যান্সার নয়, সেটা চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকে। আবার ক্যান্সার হলেও, ক্যান্সার যেমন আপনারা জানেন যে ক্যান্সার মানে একটা টিউমার হওয়া, ওখানে একটা গ্রোথ হওয়া, তো একই রকম ভাবে সেখানে ক্যান্সার হলেও আবার ইউরিনের এই সমস্যাগুলো করে দেয়। অনেক ক্ষেত্রে এটা গুলিয়ে যায়। অনেক ক্ষেত্রে যেহেতু দুজনেরই একই রকম সমস্যা হয়, অনেক ক্ষেত্রেই ভাবা হয় যে মোস্ট কমন বিনাইন হাইপারট্রফি মানে নন ক্যান্সারাসটা তাহলে বুঝি সেটাই হয়েছে, তাই এমনি করে লোকের 1 বছর 2 বছর ধরে চিকিৎসা চলতে থাকে বিনাইন হাইপারট্রফির ওষুধ। ও বয়স্ক মানুষ, 65 বছর বয়স, ইউরিনের সমস্যা হচ্ছে, প্রস্টেট বড় হয়েছে, একটা ওষুধ দিয়ে দিলাম, এটা বহু ডাক্তারবাবুও দেন, একটা প্রস্টেটের ওষুধ দিয়ে দিলাম। কিন্তু এইটা খুব সহজেই এলিমিনেট করা যায়। সেটা হলো একটা সিরাম পিএসএ, ব্লাডের একটা পিএসএ টেস্ট করলেই ধরা পড়ে যায় যে এটা ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা, বা একটা স্ক্যান, একটা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই স্ক্যান করলেই ধরা পড়ে যায় এটা বিনাইন না এটা ক্যান্সার হতে পারে। ক্যান্সার হলে আমরা বায়োপসি করি এবং ক্যান্সারের ট্রিটমেন্ট করি। কাজে এই দুটোর মধ্যে গুলিয়ে যাওয়াটা একটা মারাত্মক ব্যাপার। এই গুলিয়ে যাওয়ার ফলে আমরা খুব গুরুত্বপূর্ণ টাইম, সময় যেটা চিকিৎসার সেটা নষ্ট করি, এবং যেটা লোকালাইজ প্রস্টেট ক্যান্সার, যেটা শুধুমাত্র রেডিয়েশন এবং হরমোন ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা দরকার, সেটা হয়তো হাড়ে গড়ে ছড়িয়ে যায় এবং তার ফলে রোগীর কষ্ট তো হয়। আমি বলছি যে চিকিৎসা দিয়ে ভালো রাখা যাবে, কিন্তু হাড়ে ছড়িয়ে গেলে তার যে তীব্র যন্ত্রণা, সেটা তো রোগীকে অবশ্যই সহ্য করতে হয় এবং তারপরে তার চিকিৎসা করে সুস্থ করতে হয়। এই স্টেজটার আগে যেন আমরা প্রস্টেট ক্যান্সার ধরতে পারি এবং এই দুটো জিনিসের মধ্যে যেন গুলিয়ে না যায়। কারো ইউরিনের সমস্যা হলেই ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আমার পরামর্শ, দয়া করে একটা সিরাম পিএসএ টেস্ট করান। একবার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন, তাতে কোনো ক্ষতি নেই। হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এটা বিনাইন হাইপারট্রফি ক্যান্সার নয়, কিন্তু যদি কারো বাই চান্স ক্যান্সার থেকে থাকে, তাকে যেন আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। এইটাই আমার সবার কাছে আমার অনুরোধ থাকবে। একদম স্যার, একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে যেহেতু একটা প্রস্টেট হচ্ছে গোপন অঙ্গ, স্বভাবতই এখানে যৌন জীবনের একটা প্রশ্ন এসে যায়। কোনো কারণে কি প্রস্টেট ক্যান্সার বা প্রস্টেটের জন্য যৌন জীবন বা যৌন সমস্যা দায়ী হতে পারে? গবেষণা কি বলছে? হ্যাঁ, যৌন সমস্যা দায়ী হতে পারে না, প্রস্টেটের জন্য যৌন সমস্যা হতে পারে। মানে প্রস্টেটের জন্য অনেক ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সারের জন্য হতে পারে, বা প্রস্টেট বিনাইন হাইপারট্রফির জন্য হতে পারে। তো ইরেকটাইল ডিসফাংশনও একটা ওয়ান অফ দ্য সিমটমস, খুব আর্লি সিমটম প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এই সিমটমটাও দেখা যায়। তো সেইটাও আমরা চিকিৎসার মাধ্যমে, যেটা অসুখটার চিকিৎসা করলে সেই সমস্যাটারও আমরা সমাধান করতে পারি। আপনি বলেছেন যে ইউরিন করতে প্রবলেম, এছাড়া এই প্রস্টেট বা প্রস্টেট ক্যান্সারের আর অন্য কোনো লক্ষণ আছে কি? হ্যাঁ, এবারে যদি ওটা লোকালাইজ থাকে এবং বড় হয়ে থাকে তাহলে ইউরিনের সমস্যাটা মেইন সমস্যা। এবার যদি সেটা ছড়িয়ে গিয়ে থাকে তাহলে অনেকেরই এরকম প্রেজেন্টেশন হয়, কোমর ব্যথা ভালো হচ্ছে না, অনেক দিন ধরে কোমর ব্যথা চলছে। বয়স্ক মানুষ সবাই ভাবছেন যে অস্টিওআর্থারাইটিস, আর্থারাইটিসের ব্যথা, নানা রকমের ওষুধ দিচ্ছেন, এই জেল ওই জেল লাগাচ্ছেন, ফিজিওথেরাপি করাচ্ছেন, কমছে না। কিন্তু এটা কিন্তু ব্যথা নিয়েও প্রস্টেট ক্যান্সার আসতে পারে, কিন্তু কেউ তার পিএসএ টেস্ট করার কথা বলছে না। তো পিএসএ টেস্ট করলেই হয়তো দেখা যাবে সেটা বেশি প্রস্টেট ক্যান্সার হাড়ে ছড়িয়ে গেছে এবং হাড়ের সিমটমস নিয়ে এসেছে। খুব রেয়ারলি অন্যান্য অর্গানে ছড়িয়ে যেতে পারে, মানে আমরা বলতে চাইছি যে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যেতে পারে এবং তার সিমটম আসতে পারে। মূলত প্রস্রাবের সমস্যা হয়, যেগুলি বললাম, কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ আটকে যেতে পারে, একদমই ইউরিন হচ্ছে না, বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে, সেটাও প্রস্টেট ক্যান্সারের সিমটম হতে পারে, অথবা এই ব্যথা বেদনাগুলো এইগুলি। স্যার, আপনি চিকিৎসা প্রসঙ্গে শুরুতেই অনেকটা বলে দিয়েছেন এবং আমাদের দর্শক বন্ধুদের আশ্বস্ত করেছেন যে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত উন্নত। কি কি ভাগে চিকিৎসা আপনারা করে থাকেন, কোন কোন থেরাপি ইউজ করে থাকেন? মূল দুটো থেরাপি লোকালাইজ প্রস্টেট ক্যান্সারে, একটা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন, মানে মেল হরমোন, অ্যান্ড্রোজেন হরমোন দিয়ে প্রস্টেট ক্যান্সার ডিপেন্ডেন্ট, সেটাকে বন্ধ করে দিতে হবে। আগে যখন ওষুধ ছিল না তখন অন্ডকোষ কেটে বাদ দিয়ে সেটা বন্ধ করা হতো, এখন সেটা নয়, এখন এটাকে ওষুধ দিয়ে করা যায়, ইঞ্জেকশন দিয়ে আমরা, সেটা 3 মাস পর পর হতে পারে বা 1 মাস পর পর হতে পারে, অথবা এখন খাওয়ার ট্যাবলেট এসেছে, সেই খাওয়ার ট্যাবলেট দিয়েও করা যায়। এটা টেম্পোরারি, তার কারণ যার আমার 6 মাসের জন্য বন্ধ রাখতে হবে বা যার অ্যান্ড্রোজেনটা 3 বছরের জন্য বন্ধ রাখতে হবে, তার পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। 3 বছর পরে আবার ওষুধটা বন্ধ করে দিলে
ওনার আবার মেল হরমোন তৈরি হবে, অ্যান্ড্রোজেনের কাজটা ফেরত চলে আসবে। কাজে এইটা একটা মেন থেরাপি। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট থেরাপি যেটা দিয়ে কিওর হয় সেটা হলো রেডিয়েশন থেরাপি। এবং মনে রাখবেন, অনেক ক্ষেত্রে আমি এখানে দেখি, মানে আমি প্র্যাকটিসে দেখছি, অনেক রোগী অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি দেওয়া হয়েছে এবং তার পিএসএ কমছে, তার সিমটোম্যাটিক বেনিফিট হয়েছে, রোগী সুস্থ আছেন এবং 1 বছর 2 বছর ধরে আর কোনো চিকিৎসাই তার হয়নি। এটা কিন্তু ভুল। শুধু অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি দিয়ে কিন্তু সুস্থ করা যায় না। এটা কিছুদিন পরে আবার সেটা বলি আমরা হরমোন রেজিস্ট্যান্ট, মানে সেই অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ওষুধটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে এবং বাড়তে থাকবে, তখন খুব তাড়াতাড়ি বাড়ে সেটা। কাজেই এটার সাথে রেডিয়েশন চিকিৎসাটা অত্যন্ত জরুরি এবং রেডিয়েশন চিকিৎসাটা এখন ভীষণ উন্নত হয়েছে। এখন ইমেজ গাইডেড রেডিওথেরাপি, স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি, এই অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে খুব হাই ডোজ শুধু প্রস্টেটের একটা ছোট্ট গ্ল্যান্ড, শুধু প্রস্টেটে দিয়ে আশপাশের ইউরিনারি ব্লাডার, রেকটাম সব কিছু বাঁচিয়ে প্রস্টেট ক্যান্সারকে সম্পূর্ণ ধ্বংস করে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব হচ্ছে। এই চিকিৎসাটা ব্যথা বেদনাহীন, তাহলে এই চিকিৎসাটা কিন্তু দিতেই হবে। দুটো চিকিৎসা, হরমোনের চিকিৎসা এবং রেডিয়েশন চিকিৎসা। যদি ছড়িয়ে গিয়ে থাকে তখন আমরা এই নতুন যে ওষুধগুলো এসেছে, অ্যাবিরেটারন, এনসুলাটামাইড, অ্যাপোলাটোমাইড, এসব নতুন যে ওরাল ট্যাবলেটসগুলো এসেছে সেই ট্যাবলেটসগুলো দিয়ে আমরা চিকিৎসা করি। খুব রেয়ারলি আগে কেমোথেরাপি দেওয়া হতো, এখন এই ওষুধগুলো এসে যায়, ওষুধগুলোতেই রোগী বহু বছর ভালো থাকে। কোনো সময় যদি ওষুধ ফেল করে তখন আমরা কেমোথেরাপির চিকিৎসা তাদের দিই, না হলে মূলত এই ওষুধগুলো দিয়ে এবং রেডিয়েশন আর অ্যান্ড্রোজেন হরমোন ডিপ্রাইভেশন থেরাপি দিয়ে আমরা রোগীকে সুস্থ করে দিতে পারি। সব শেষে যেটা বলবো যে প্রতিরোধের জন্য আমাদের ফুড হ্যাবিটস বা লাইফস্টাইলটা আমরা কিভাবে উন্নত করতে পারি? হ্যাঁ, প্রথমত এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, একটা শারীরিক পরিশ্রম করতে হবে, ওবেসিটি থেকে দূরে থাকতে হবে। সমস্ত রকমের ব্যাড হ্যাবিটস, মূলত টোবাকোর হ্যাবিটস, তামাক জাতীয় পদার্থ সেবন করা, মানে ধরুন স্মোকিং, গুটখা, এই জর্দা, এগুলো বন্ধ করতে হবে। অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে এবং খারাপ অভ্যেসগুলো বন্ধ করতে হবে এবং ভালো অভ্যেসগুলো নিতে হবে। হেলদি লাইফস্টাইল মানে খাবার দাবার, জাঙ্ক খাবার দাবার না খাওয়া, বাড়ির রান্না করা ফ্রেশ খাবার দাবার খাওয়া এবং নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করা। এই করলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো। কোনো বিশেষ খাবার কি প্রস্টেট ক্যান্সার ডেকে আনতে পারে? সেই রকম এক্স্যাক্টলি সেরকম নেই। সেরকম আমরা ওই টোব্যাকো বা অ্যালকোহল ছাড়া খাবারের মধ্যে সেরকম ডাইরেক্ট কিছু এরকম প্রুভেন নেই যে এই খাবারটা খেলে প্রস্টেট ক্যান্সার হতে পারে। আমি বলবো যে যেগুলি খাবারে প্রিজারভেটিভস থাকে, যে খাবারগুলোতে কেমিক্যালস ইউজ করা হয়, যেগুলি ফাস্ট জাঙ্ক ফুড, যেগুলি প্যাকেটজাত ফুড, এইগুলোকে অ্যাভয়েড করুন, কারণ এগুলোর অনেক ক্ষেত্রে এইসব কেমিক্যাল কার্সিনোজেনিক বা ক্যান্সার কজিং কেমিক্যালস তার মধ্যে থাকে। সব শেষে যেটা একটা প্রশ্ন, যে শুধুমাত্র কি বয়স্ক লোকেরা প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন? অল্প বয়সীদের মধ্যে কি এর কোনো নজির পাওয়া যায়? হ্যাঁ, মূলত প্রস্টেট ক্যান্সার বয়স্ক মানুষদের ক্যান্সার, 60 বছর বা তার ঊর্ধ্বে বা 50 বছরের ঊর্ধ্বে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ইভেন কি 40 বছরের ওপরের পুরুষদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি প্রস্টেট ক্যান্সার হিসেবে রোগী পাচ্ছি, যেটা একটু এগিয়ে এসেছে, যদিও এটা মূলত বয়স্ক মানুষদের ক্যান্সার। কারণ কিছু জানা যায় স্যার? সেটা হতে পারে যে ক্যান্সার কেন হয় তার কারণটা, মোটামুটি সব ক্যান্সারই কেন হয় তার কারণ সেটা হলো যে একটা ক্রমাগত একটা জিনের মধ্যে, টিস্যুর অর্গানের জিনের মধ্যে ক্রমাগত আঘাতের ফলে ক্যান্সার কজিং জিনগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং যে জিনগুলি ক্যান্সারকে সাপ্রেস করে, টিউমার সাপ্রেসার জিন, সেগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এইভাবে হয়। তো ক্রমাগত কোনো একটা ইরিটেশন, সেটা বিভিন্ন কার্সিনোজেন মেটাবোলাইট শরীরে যেগুলি তৈরি হচ্ছে সেগুলো দিয়ে হতে পারে, বা ধরুন আমাদের বিভিন্ন ধরনের খাবার দাবারের মধ্যে যেসব ক্যান্সার কজিং এলিমেন্টস ঢুকছে সেগুলো দিয়ে হতে পারে। আবার তাছাড়া অনেক সময় এজ রিলেটেড বা বয়স হয়ে গেলে পরে যে ধরনের পরিবর্তনগুলো হয় শরীরে, সেই পরিবর্তনগুলো থেকেও কিন্তু কোনো একটা জিন ক্যান্সার কজিং জিনে পরিণত হতে পারে। একেবারে অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রস্টেট ক্যান্সার নিয়ে অনেকটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং আমরা এটাও বুঝতে পারছি যে প্রস্টেট ক্যান্সারের যে উন্নততর চিকিৎসা, তাতে প্রস্টেট ক্যান্সার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব।
স্যার আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা এই বিষয় নিয়ে যথেষ্ট উপকৃত হবেন স্যারের এই কথা শোনার পর। আর প্রস্টেট ক্যান্সারের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটাও কিন্তু আমাদের মনে রাখাটা অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরপর আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা নিশ্চয়ই সেই আলোচনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।